মা, তুমি এখানে একা একা বসে কি করছো? দেখো, সন্ধ্যা হয়ে এলো, বাড়ি যাবে না? আচ্ছা, তোমার নামটা কি মা? আমার নাম মিতালি। আমার কোনো বাড়ি নেই। বাড়ি নেই মানে? তোমার বাবা মা বা কোনো আত্মীয় স্বজন তারা কোথায়? আমি বাবা মাকে হারিয়ে ফেলেছি। তারা কোথায় আমি জানি না। আমি বাবা মার সাথে মেলায় ঘুরতে এসেছিলাম। হঠাৎ করে আমি হারিয়ে যাই। আমি আর তাদের কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি কি তোমার বাবা মার ঠিকানা আমাকে বলতে পারবে? কোথায় থাকো তুমি মা? আমি কিছুই বলতে পারবো না। আমার কিছুই মনে নেই চাচা। আমার অনেক ক্ষুধা লেগেছে। আহারে, মেয়েটা যে কতটা ক্ষুধার্ত। চলো মা, তুমি আমার বাড়িতে চলো। তোমার বাবা মার খোঁজ পাওয়া গেলে আমি নিজে তোমাকে তাদের কাছেই ফিরিয়ে দেব। আপনি সত্যিই আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? সবাই তো আমাকে তাড়িয়ে দিচ্ছে। আমি তোমাকে তাড়াবো না মা। এক তোমার মতো আমার বাড়িতেও তো দুটো মেয়ে আছে। আপনি সত্যি বলছেন চাচা? আমাকে চাচা বলো না, আজ থেকে আমি তোমার বাবা। ঠিক আছে বাবা। জসিমবাবু মিতালিকে নিজের বাড়িতে নিয়ে এলো, কিন্তু জসিমের দুই মেয়ে মিতালিকে মোটেও পছন্দ করত না। মেয়েদের কথায় জসিমের বউও মিতালিকে একটু কম পছন্দ করত, আর মিতালি নিঃশব্দে বাড়ির সব কাজ করত। কিরে মিতালি, সারাদিন কোথায় থাকিস? বাড়িতে এত কাজ পড়ে আছে, সেগুলো কখন করবি? এই তো মা, পুকুর ঘাটে গিয়েছিলাম কাপড়গুলো পরিষ্কার করতে। বলো মা, আর কি করব? এখনো তো রান্না হয়নি, তুই রান্না করে নে। তোর বোনেরা খাবার খাবে কখন? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। রান্না শেষ করে বোনদের খেতে দিচ্ছি। ঠিক আছে, রান্না হয়ে গেলে বলিস। বলছি, মেয়েরা তো বড় হয়েছে, এবার ওদের জন্য একটু ভালো পাত্র দেখো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। একে একে তিনটি মেয়ে তো বড় হয়েছে, এখন তিনজনের জন্যই পাত্র দেখতে হবে। মিতালির জন্য তোমাকে এত ভাবতে হবে না। তুমি শুধু আমার দুই মেয়ের জন্য পাত্র দেখবে। ঋতু আর সেতুর জন্য ভাবো। মিনুর জন্য কোনো ভালো পাত্র খুঁজতে হবে না তোমাকে। যে কোনো একটা ছেলের সাথে ওকে বিয়ে দিলেই হলো। ওভাবে বলছো কেন? ও তো আমার মেয়ে। আর তাছাড়া মেয়েটা এই বাণীর জন্য কত কিছুই না করে, সবার খেয়াল রাখে। আমাদেরও তো উচিত ওর জন্য ভালো একটা পাত্র খুঁজে বিয়ে দিয়ে দেওয়া। তোমাকে এত ভাবতে হবে না। আগে আমার দুই মেয়েকে বিয়ে দেবার ব্যবস্থা করো, তারপর ওর কথা ভাবা যাবে। স্ত্রীর কথায় জসিমবাবুর মন ভীষণ খারাপ হয়ে যায়। সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে জসিমের দুই মেয়ে মিতালির সঙ্গে সব সময় খুব খারাপ ব্যবহার করত। মিতালিকে দিয়ে সব কাজ করিয়ে নিত। কিরে মিতালি, এখনো তোর কাজ শেষ হয়নি? তোকে না কখন বলেছিলাম আমার জন্য একটু চা নিয়ে আয়। আর এই যে মহারানী, তোকে যে বলেছিলাম আমার জন্য গোছলের পানি প্রস্তুত করতে, তা কি করেছিস? বাসায় অনেকগুলো কাজ ছিল, এই কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে গেছে আপু। তোমরা আরেকটু অপেক্ষা করো, তোমাদের জন্য সব আবদারগুলো আমি পূরণ করে দিচ্ছি। তা করবি কেন? বসে বসে তো শুধু আমার বাবার টাকায় খেতে পারি। তোকে যে কেন বাবা আমাদের বাসায় এনেছে, এই বাড়িতে বসে বসে খাবার খেতে তোর লজ্জা করে না? ওভাবে বলছো কেন আপা? আমি তো তোমাদের সব কাজ করে দেই। আর তোমরা একটু ধৈর্য ধরো, আমি এখনই তোমাদের কাজ করে দিচ্ছি। তুমি দেখেছো না, ওকে দিয়ে একটা কাজও ঠিক মতো হয় না। আরে কি যে বলিস, ওকে নিয়ে তোদের এত ভাবতে হবে না। ও আছে বলেই তো বাড়ির সম্পূর্ণ কাজ ও একাই করছে। আমাদের তো আর কোনো কাজ করতে হচ্ছে না। কাজের লোকেরা কাজগুলো ও একাই করে, তার বিনিময়ে ওকে কোনো টাকাও দিতে হয় না। আর তার বিনিময়ে সে না হয় আমাদের বেলায় দুবেলা খাচ্ছে। ও তো এই বাড়িতে কাজের মেয়ের মতোই আছে। তোর বাবা বললো তোদের জন্য জমিদার বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটি নাকি দেখতে অনেক সুন্দর। একবার পছন্দ হয়ে গেলে তোরা রাজরানী হয়ে থাকবি। তাই নাকি মা? তা ওরা কবে আসবে আমাদের দেখতে? শুনলাম ছেলের বাবা আসবে আগামীকাল। তোরা কিন্তু ভালোভাবে প্রস্তুত হয়ে থাকবি। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না মা।
আমরা যে সুন্দর তাতে যে কেউ আমাদের এক দেখায় পছন্দ করবে। ঠিক আছে, আমি তাহলে আসি। আর এই যে মহারানী, কাল তোর দুই বোনকে জমিদারের বাড়ি থেকে দেখতে আসবে, তাই ওদের বেশি বেশি যত্ন নিবি। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বোনদের খুব ভালোভাবে যত্ন নেব। আর হ্যাঁ শোন, জমিদার মশাই বাড়িতে আসলে তার সামনে খুব বেশি যাবি না। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি সেভাবেই করব। পরের দিন জমিদার সাহেব জসিমবাবুর দুই মেয়েকে দেখতে এলো। আলহামদুলিল্লাহ জসিমবাবু, আপনার দুই মেয়ে খুবই সুন্দর। তাদের আমাকে ভীষণ পছন্দ হয়েছে। আমার বিশ্বাস আমার ছেলেরও খুব পছন্দ হবে। এটা তো আমার পরম ভাগ্য জমিদার মশাই। আমার মেয়েদের আপনার পছন্দ হয়েছে, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। আর ঠিক তখনই মিতালি জমিদারের জন্য খাবার নিয়ে আসে। আরে, তোকে তো ঘরে আসতে বারণ করেছি। আচ্ছা ঠিক আছে, তুই খাবারগুলো এখানে রেখে যা, তোর বোনেরা খাবার পরিবেশন করবে। ঠিক আছে মা। খাবার শেষ হলে মিতালি আবার জমিদারের জন্য পানি নিয়ে আসে। ও আচ্ছা, তুই পান নিয়ে এসেছিস, ওখানে রেখে দে, আমরা দিয়ে দিব। আচ্ছা মা, মিতালি কেন ঘন ঘন জমিদারের সামনে আসছে বলো তো? তুই বুঝতে পারছিস না আপু? ওই ইচ্ছা করে জমিদারের সামনে আসছে, যাতে জমিদার ওকে দেখে পছন্দ করে। আমিও দেখবো জমিদার ওকে কিভাবে পছন্দ করে। এখন আমাকে আসতে হবে জসিমবাবু, কিন্তু কেন জানি না শরীরটা ভীষণ খারাপ লাগছে। আজ রাতটা না হয় এখানেই থেকে যাই। এটা তো খুবই ভালো কথা। আপনি আমাদের বাসায় থাকলে আমরা সত্যি অনেক খুশি হব। আমার মেয়েরাও আপনার সেবা যত্ন করতে পারবে। আপনাদের যেমনটা ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমি একটু বিশ্রামে নেই। আপনি বিশ্রাম নিন, আমি একটু পরেই আসছি। জমিদার অসুস্থতার বাহানা করে সেই রাত সেখানেই থেকে যায়, একটু থেমে জসিমবাবুর মেয়েদের উপর নজর রাখার জন্য। দরজার আড়ালে দাঁড়িয়ে জমিদার বাবু দুই মেয়ের আলোচনা শুনতে থাকে। আচ্ছা সেতু, তোর কি মনে হয় জমিদার মশাই কাকে বেশি পছন্দ করবে তার ছেলের জন্য? তা তো জানি না, তবে আমাকে আরো বেশি সুন্দর হতে হবে, যাতে জমিদার মশাই আমাকেই পছন্দ করেন। তুই এখন আয়নার সামনে থেকে সর, এখন আমাকে রূপচর্চা করতে দে। মিতালিকে কখন বলেছি দুধের শরটা আনতে, এখনো এলো না। দরজার আড়াল থেকেই তাদের সব কথা শুনে জমিদার মশাই মনে মনে হাসতে থাকেন। তারপর নিঃশব্দে সেখান থেকে চলে যান। এরপর জমিদার যান মিতালির ঘরের সামনে। তিনি দেখেন মিতালি সারা দিন বাড়ির সব কাজ করে ক্লান্ত। তারপরও মিতালি আপন মনে তার বোনদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছে। হে আল্লাহ, আপনি আমার বোনেদের মনের ইচ্ছা পূরণ করে দিন। তারা আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছে, আপনি তাদের সকল আশা স্বপ্ন পূরণ করে দিন। আর আমার বাবাকে সবসময় ভালো রাখুন, আর আমার বাবার সম্মান বৃদ্ধি করে দিন। মিতালির আচার আচরণ আর কাজকর্ম দেখে জমিদার সাহেব ভীষণ খুশি হন। তারপর নিজের রুমে চলে যান। আচ্ছা জসিমবাবু, এখন তাহলে আমাকে আসতেই হবে। আর আপনার দুই মেয়ের মধ্যে কাকে আমি আমার পুত্রবধূ করে নেব, সেটা না হয় বাড়ি গিয়ে আপনাকে জানাবো। এই কথা বলে জমিদার মশাই সেখান থেকে চলে যান। আর তার সেই কথায় জসিমবাবুর দুই মেয়ের মধ্যে ইতিমধ্যেই ঝগড়া লেগে যায়। এই মিতালি, আমার জন্য দুধের সর নিয়ে আয় তো। দুধের সর মেখে আর কি হবে, জমিদার তো আমাকেই পছন্দ করবে তার ছেলের বউ হিসেবে। তুই বরং গোবর মাখ, এতে তোর কাজে দেবে। চুপ কর তুই, বেশি দেমাগ দেখাস না। যখন আমি জমিদার বাড়ির পুত্রবধূ হয়ে যাব, তখন তুই চেয়ে চেয়ে দেখবি। তোকে কে বলেছে যে তুই জমিদার বাড়ির বউ হবি? জমিদার বাড়ির বউ হতে হলে একমাত্র আমিই হব। তোরা একে অপরের সঙ্গে কি শুরু করলি বলতো? তোদের তো কোনোভাবেই থামানো যাচ্ছে না।
আর ঠিক তখনই বাড়ির সামনে একজন বয়স্ক ভিক্ষুক এসে দাঁড়ায়। মা, আমায় একটু ভিক্ষা দেবে? এই দরিদ্র বয়স্ক মানুষটাকে কিছু খেতে দেবে মা? এই সময় বয়স্ক লোকটা আবার কোথায় থেকে এলো? এখন খাবার দাবার কিছু নেই, তুমি যাও তো এখান থেকে, এত বিরক্ত করো না। এই ভিখারির সাথে এত কথা বলার কি আছে? ওকে তাড়িয়ে দিলেই তো মিটে যায়। ঠিক সেই সময় মিতালি সেখানে আসে। তার হাতে ছিল ভিখারির জন্য সামান্য খাবার। আপনি কিছু মনে করবেন না বাবা, উত্তেজনার বশে আমার বোনেরা আপনাকে কটু কথা বলে ফেলেছে। আপনি ওদের কথায় কিছু মনে করবেন না, এই সামান্য খাবারটুকু খেয়ে নিন। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নিন আপনার খাবার। এ কি মিতালি, যাকে তাকে খাবার দিচ্ছিস কেন? ঘরে কি খাবার বেশি হয়েছে নাকি? খাবার দেওয়ার আগে কি আমার অনুমতি নিয়েছিলি? না মা, তবে উনি ক্ষুধার্ত ছিল, আর ক্ষুধার্তকে খাবার দিলে তো আল্লাহ তাআলা খুশি হন, আর উনি না হয় আমার ভাগের অংশটাই খাবে। দরদ দেখে বাঁচি না, বলি তোরটা খাবার মানে কি? তুই কি এভাবেই সবাইকে খাবার বিলি করিস নাকি? তোর আসল বাবাকে খাবার কিনে দিয়ে গেছে? কি হয়েছে? এখানে এত চেঁচামেচি কিসের? কিসের আবার চেঁচামেচি হবে? তোমার কুড়িয়ে পাওয়া মেয়ে দান করে বেড়ায়, এক তো নিজে এই বাড়ির বোঝা, তার উপর এখন আবার আমার সংসারে সবকিছু ধ্বংস করছে। এসব কি বলছো তুমি? ভিখারিকে খাবার দিলে সংসার ধ্বংস হবে কেন? আর মিতালি তো ঠিক কাজই করছে। এমন কাজে তুমি ওকে উৎসাহ না দিয়ে আরো তিরস্কার করছো। মেয়েটা আমার নিজের মেয়ে না হলেও ওর মধ্যে আমার সব গুণই আছে। আর তুমি তো লিতু আর সেতুকে বানিয়েছো অহংকারী আর বদমেজাজি। কি? এই ভিখারির সামনে তুমি আমার মেয়েকে অপমান করলে? আমি এই মিতালিকে আর এই বাড়িতে রাখবই না। তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি। তোমরা আমার জন্য ঝগড়া করো না মা, আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। না মা, তুই যাবি কেন? তুই কোথাও যাবি না। না বাবা, তোমরা আর আমার জন্য ঝগড়া করো না। আর তুমি যেদিন আমায় কুড়িয়ে নিয়ে এসেছো, আর তখন থেকেই ভালোবাসা দিয়ে বড় করেছো। আমি বাবা মাকে হারিয়েছি, কিন্তু তুমি সবসময় আমাকে বাবার আদর দিয়েছো। তাই আমি চাই না আমার জন্য তোমাকে কেউ কোনো কথা শোনাক। আমার জন্য তোমাদের মাঝে ঝগড়া হোক, এটা আমি চাই না বাবা। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আর ঠিক তখনই জমিদার তার আসল রূপে ফিরে আসে। এ কি, জমিদার মশাই আপনি? আপনি এই ভিখারি বেশে কেন? আমি এসেছিলাম তোমাদের মেয়েদের পরীক্ষা করতে, কিন্তু এখানে এসে আমি যা দেখলাম তা সত্যি অবাক করার মতো। আপনার দুই মেয়ে সুন্দর ঠিকই, কিন্তু তাদের মধ্যে অনেক অহংকার আর বদমেজাজও আছে। আর এমন মেয়েকে আমি কখনোই আমার পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারি না। তাই আমি আপনার মেয়ে মিতালিকেই আমার বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছি। তবে আপনি যদি কিছু মনে না করেন, মিতালিকে আপনি কোথায় পেয়েছিলেন সেটা যদি বলতেন খুব ভালো হতো। এরপর জসিমবাবু জমিদারকে সব কথা খুলে বলে। মিতালিকে তিনি কিভাবে পেয়েছেন আর কোথায় পেয়েছেন। মিতালির ছোটবেলার কোনো ছবি কি আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আপনি একটু দাঁড়ান, আমি নিয়ে আসছি। যা আমি ভেবেছিলাম ঠিক তাই। আমি ঠিক বুঝতে পারলাম না জমিদার মশাই। মিতালি আমার বন্ধুর মেয়ে। ছোটবেলায় মেলায় ঘুরতে এসে ও হারিয়ে যায়। তারপর থেকে আমরা সবাই ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এটা তো অনেক ভালো কথা। মেয়েটাকে আমি আশ্রয় দিয়েছি ঠিকই, কিন্তু সঠিক ভালোবাসা দিয়ে বড় করতে পারিনি। আমি ওর বাবা মাকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। যেহেতু আপনি ওকে নিজের সন্তানের মতো বড় করেছেন, তাই আপনার কাছ থেকেই আমি ওর হাতটি চেয়ে নিচ্ছি। আমি আমার জমিদার বাড়ির পুত্রবধূ হিসেবে আপনার মেয়ে মিতালিকেই নিতে চাই, আর ওকে ওর আসল বাবার কাছেও ফিরিয়ে দিতে চাই। জমিদারের মুখে সব কথা শুনে জসিমবাবু ভীষণ খুশি হয়। তার চোখে পানি চলে আসে, আর সে এক কথায় রাজি হয়ে যায়। কেন নয়? এটা তো আমার পরম সৌভাগ্য। মিতালি আপনার বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্য। আপনি ওকে নিয়ে যেতে পারেন। এরপর জমিদার মিতালিকে নিজের বাড়ি নিয়ে যায়। পরম ধুমধাম করে তাকে তাদের বাড়ির পুত্রবধূ করে, আর মিতালি তার হারানো বাবা মাকেও ফিরে পায়।
সকাল থেকে এই নিয়ে 5বার ফোন বেজে উঠলো, আর যতবার ফোন বাজে ততবার মেয়েটা ছাদের দিকে দৌড়ে যায়, ফিসফিস করে কথা বলে। ব্যাপারটাতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সাধারণ কথাবার্তা হলে তো আমাদের সামনেই কথা বলতে পারতো। কি হয়েছে? সকাল সকাল কার নামে অভিযোগ করছো? তোমার আবার প্রেশার বেড়ে গেল নাকি? ডাক্তারের কথাগুলো ভুলে যেও না। আমার প্রেশার ঠিকই আছে, বাড়ির আবহাওয়া তো ঠিক নেই। বাড়ির আবহাওয়া আবার কি হলো? আমি তো সব ঠিকই দেখছি। হ্যাঁ, তুমি তো তাই দেখবে। তোমার বৌমা যে কি কাণ্ড ঘটাচ্ছে তা কে জানে। কেন? বৌমা আবার কি করলো? আমি তো সব ঠিকঠাকই দেখছি। হ্যাঁ, তুমি তো সব ঠিকই দেখবে। বাড়ির সবকিছু আমি খেয়াল করি, বাড়ির সবকিছু তো আমি নিজেই দেখাশোনা করি। তোমার বৌমার কাছে কতবার দিনে কল আসে, ফিসফিস করে কথা বলে, মনে হয় ভেতরে ভেতরে কোনো কাণ্ড ঘটাচ্ছে। তুমি তো শুধু তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো। তুমি অযথাই বৌমার পিছনে লেগে আছো। মেয়েটা সারাদিন বাড়ির কাজ করে, তুমিও পারো বটে। সারাদিন ওর পিছনে ছায়ার মতো লেগে থাকো। বেচারি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না, আর একটু আধটু তার আপন মানুষদের সাথে কথা বলে। সেদিকেও তুমি গোয়েন্দাগিরি শুরু করেছো। আমি পিছনে লেগে থাকি? আমি তো এবারে সবই দেখে রাখছি। আমার এই চোখগুলো 24 ঘন্টায় খোলা থাকে। হ্যাঁ, আজ আমার এই গোয়েন্দাগিরির জন্যই এই সংসার টিকে আছে। ধরো তো এসব, এক কাপ চা দাও দেখি। দেশে কত কি চলছে, আর তুমি পড়ে আছো ওই মেয়েটার পিছনে। চা দেব? আগে রহস্যের একটা কিনারা করে নেই। আর যেভাবেই হোক তার কথাগুলো আমাকে শুনতেই হবে। ও কি এমন গোপন কথা বলে যে আমাদের শোনা বারণ? মা, বাবা, আপনাদের চা নিন, গরম গরম চা খেয়ে নিন। আজ মুখে এত হাসি ফুটেছে যে, কি ব্যাপার? কোনো বিশেষ সুখবর আছে নাকি? নাকি কোনো দুঃসংবাদকে খুশির আড়ালে ঢাকার চেষ্টা চলছে? কই, তেমন কিছু তো না মা। আমার এক পুরনো বান্ধবীর সাথে অনেকদিন পর কথা হলো, তাই মনটা বেশ ভালো লাগছে। কত পুরনো দিনের কথা মনে পড়ে গেল। পুরনো বান্ধবী? তার বান্ধবীর নাম কি? কোথায় থাকে? বিয়ে হয়েছে নাকি হয়নি? ছেলে মেয়ে আছে নাকি নাই? থাকলেও কয়টি ছেলে মেয়ে? নাকি এটাও কোনো বানানো গল্প? না মা, সে আমার স্কুলের বান্ধবী মৌমিতা। ওর বিয়ে হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। বেচারি সংসার নিয়ে এত ব্যস্ত থাকে যে কথাই হয়ে ওঠে না। অনেকদিন পর ওর সাথে কথা হয়ে ভালো লাগছে। আপনি এত চিন্তা করবেন না তো। মৌমিতা? নামটা মনে রাখতে হবে, দরকার হলে খাতায় লিখে রাখবো। আজকাল বান্ধবীদের কথা বলে কত কি হয়, তাকে আমি জানি না, বুঝি না মনে করেছে। টিভিতে কত কিছুই না দেখায়, সবকিছু ভালোভাবে যাচাই করতে হবে। আনোয়ারা, তুমি কি কোনো গোয়েন্দা সংস্থাতে নাম লিখিয়েছো নাকি? বৌমাকে একটু শান্তিতে থাকতে দাও। ওরও তো নিজের একটা জীবন আছে। যাও মা, তুমি তোমার ঘরে যাও। তুমি বুঝবে না, সংসার নদীর মতো, একটু এদিক ওদিক হলেই ভেসে যাবে। আমি আজকে সংসারে হাল ধরে আছি বলেই সংসার টিকে আছে। তোমাকে বলে কোনো লাভ নাই। তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও। হ্যাঁ মৌমিতা, তুই ঠিকই বলেছিলি। উনি দরজার আড়ালে কান পেতে দাঁড়িয়ে আছে। আমি পর্দার আড়ালে থেকে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি। সত্যি তোর শাশুড়ি এখনো এমন করে? আমার তো শুনে অবাকই লাগছে। এই যুগেও এমন শাশুড়ি আছে? এখনো এমন মানে? দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে। আজ সকালে তোর সাথে কথা বলার পর থেকে আমার উপর আরো বেশি সন্দেহ করছে। উনি এমন ভাবে আমার দিকে তাকাচ্ছে, মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী, আর এখনই আমি তাদের এই বাড়ি দখল করে নেব। সত্যি উনি এমনটা করছে? তাহলে তো ওনাকে একটু উচিত জবাব দিতেই হয়। তোর শাশুড়িকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে, না হলে তো তোর জীবনটাই অতিষ্ঠ করে ছাড়বে রে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন, এখন থেকে আমি তোর সাথে কিছু সাংকেতিক ভাষায় কথা বলবো, যা শুনে ওনার মনে হবে আমি সত্যি সত্যি কোনো ফাঁক পেতেছি, ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছি। দারুণ বুদ্ধি। তা কি বলবি আমাকেও একটু খুলে বল। যেমন ধর, আমি তোকে আজকে বললাম আজকে তোর বাগানে ফুল ফুটেছে নাকি, তাহলে তুই বুঝে নিবি আজকে তুই কি রান্না করেছিস তা জিজ্ঞাসা করছি।
বুঝেছি বুঝেছি, দারুণ হবে ব্যাপারটা। তাহলে অভিযান গোয়েন্দা শাশুড়ি, আজ থেকে শুরু করা যাক। ঠিক আছে, এখন আমি জোরে জোরে কথা বলছি যাতে উনি শুনতে পান। হ্যাঁ, যেটা বলছিলাম, প্যাকেটটি কাল সকালের মধ্যে পাওয়া যাবে। কোনোভাবে যেন কেউ বুঝতে না পারে। কারো হাতে পড়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। খুব সাবধানে কাজটি করতে হবে। আমাদের এজেন্ট যেন কোনো ভুল না করে বসে। এ কাজে কোনোভাবেই ভুল করা যাবে না। এখন তাহলে আমি রাখছি রে, তোর সাথে পরে কথা হবে। এখন আমার অনেক কাজ আছে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আনোয়ারা বেগম সবকিছুই শুনতে পায়। আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে যায়। প্যাকেট, টার্গেট, তাদের এজেন্ট, সর্বনাশ! আমার সন্দেহই ঠিক, এর নিশ্চয়ই কোনো গুপ্তচর। আমি প্রথম দিনই বুঝেছিলাম এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়। ছদ্মবেশে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে। আমি বেঁচে থাকতে আমার সংসারে কোনো ক্ষতি হতে দেব না। হায় হায়, এ কি দেখে ছেলেকে বিয়ে করালাম। আমার ছেলের তো কপালটাই মন্দ। আমার সবকিছুই চোখে চোখে রাখতে হবে। মা, আজকে রান্নাটা খুব দারুণ হয়েছে। তোদের জন্য বিষ রান্না করেছি, সবাই মিলে খেয়ে আমাকে উদ্ধার কর। তোমার আবার কি হলো? সকাল থেকে দেখছি মুখটাকে ভার করে রেখেছো। শরীর খারাপ লাগছে নাকি তোমার? আমার শরীর ঠিক আছে, তোর কপালে যা লেখা আছে সেটা ভেবেই আমি ভয় পাচ্ছি। কোথায় কোন প্যাকেট আদান প্রদান করা হবে, কে কখন কোথায় ঘায়েল হবে, এসব নিয়েই তো তোর বউ সারাদিন ব্যস্ত থাকে। সংসারের প্রতি কি তার আর কোনো নজর আছে? প্যাকেট টার্গেট? মা, আপনি কি সব ভুলভাল বকছেন? আপনার মনে হয় শরীর খারাপ করেছে। আপনি কি সব বলছেন? এসব আমি তো কিছুই বুঝতে পারছি না। ন্যাকা সাজার চেষ্টা করছো তাই না? আমি নিজের কানে সব শুনেছি। ফোনে কার সাথে কথা বলছিলে? কোন লোকের সাথে কথা বলছিলে? প্যাকেট নিয়ে আদান প্রদান করাও কথা বলছিলে তুমি? কার সাথে কথা বলছিলে? সব সত্য কথা বলো আমাকে, এখনই বলো। কই মা, আমি তো এমন কিছুই বলিনি। আপনি মনে হয় ভুল কিছু শুনেছেন। না, আমি কিছুই ভুল শুনিনি। তুমি এমন কিছুই বলেছো। আমার চোখে ধোকা দেওয়া এত সহজ নয় বৌমা। দিন দিন তোমার গোয়েন্দাগিরি খুব বেশি হয়ে যাচ্ছে আনোয়ারা। গোয়েন্দাগিরি ছেড়ে সংসারের কাজে মন দাও। মনে হয় আজকাল টিভি বেশি দেখছো। খাওয়ার সময় অন্ততপক্ষে শান্তিতে খেতে দাও। তুই তোর বউকে সামলে রাখিস, আমি পরিষ্কার করে বলে দিলাম। পরে কোনো অঘটন ঘটলে আমাকে যেন কেউ দোষ না দেয়। কি হয়েছে বলো তো? মা হঠাৎ এভাবে কথা বলছে কেন? তুমি কি সত্যি কোনো কিছু করেছো নাকি? আরে এমন কিছুই না। মা নিশ্চয়ই আমার কথা ঠিকঠাক বুঝতে পারেনি। তুমি দেখো, এমন কিছুই হবে না। বৌমার মুখে এমন কথা শুনে আনোয়ারা বেগম তার বৌমার দিকে আর চোখে তাকাতে থাকে। হ্যালো মুনিয়া, আমি তোমার আনোয়ারা ভাবি বলছি। তোমার স্বামী পুলিশ বিভাগে চাকরি করে তাই না? হ্যাঁ ভাবি, কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? সবকিছু ঠিক আছে তো? না, তেমন কোনো সমস্যা হয়নি। আমার একটু তথ্যের দরকার ছিল। আচ্ছা, প্যাকেট, এজেন্ট, এই ধরনের সাংকেতিক চিহ্ন কারা ব্যবহার করে বলো তো? এসব তো অপরাধ জগতে অনেকে ব্যবহার করে ভাবি। আপনি কি সিনেমা দেখেননি? কোনো চোরাচালান বা বড় কোনো ধরনের গুপ্তচর যারা থাকে তারা এসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন? না, এমনিতেই একটা নাটকে শুনলাম তো, তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। হয়তো তুমি অনেক কিছুই জানতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে রাখি, পরে কথা হবে। আমার সব সন্দেহই তাহলে সত্যি হলো। আমি এমনটাই তো ভাবছিলাম। আমাকে বৌমার উপর আরো নজরদারি করতে হবে। আমার সহজ সরল ছেলেটার জীবন এভাবে আমি নষ্ট হতে দিতে পারি না। না, আমি কিছুতেই এটা হতে দেব না। আমাকে গোয়েন্দা হয়ে সবকিছু খবরদারি করতেই হবে। হ্যাঁ মৌমিতা, শোন, আমাদের আজকের পরিকল্পনা। আমি মাকে বলে আজকে বাহিরে যাব। পার্সেলটা তো আমাকে নিতে হবে। তোকে আমাকে সাহায্য করতে হবে। আমি আজকে বাসায় বলবো তোর সাথে দেখা করতে যাব। আমাদের সাথে আরেকজন থাকবে। তা না হয় তোকে সাহায্য করব, কিন্তু কে থাকবে আবার আমাদের সাথে? ওই যে আমাদের পরিচিত ডেলিভারি বয় জামাল ভাই। জামাল ভাই অনেক ভালো মানুষ। আমি তাকে সবটা বুঝিয়ে বলেছি, শুধু একটু অভিনয় করতে হবে তাকে।
আর তোর শাশুড়ি? আমি 100% শিওর তিনি আমাদের পিছে পিছে যাবেন। তুই কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছিস। এর আবার খারাপ কিছু হবে না তো? কি আর খারাপ হবে? তাছাড়া আর কি করব বল? শাশুড়ি যদি গোয়েন্দা হয় তাহলে আমাকে তো একটু বুদ্ধিমতী হতেই হবে। কিন্তু আমি ভাবছি এই দৃশ্য দেখার পর ওনার মনের অবস্থা কি হবে, এটা ভেবেই আমার হাসি পাচ্ছে। ঠিক আছে, দেখ তোর যা ভালো মনে হয়। ঠিক আছে, তাহলে আজ বিকেলে দেখা হবে। মা, আমি আজকে বিকেলে একটু মৌমিতার বাড়িতে যাব। ও কিছু নতুন জিনিস কিনেছে, তা দেখার জন্য আমাকে ওর বাড়িতে যেতে বলেছে। খুব বেশি দেরি করব না। এই অসময়ে তুমি আবার ওর বাড়িতে যাবে কেন? একা যাওয়ার দরকার নেই, রাকিব আসুক, ওর সাথে যেও। তার দরকার হবে না মা, আমি একাই যেতে পারবো। আর তাছাড়া ওর আসতে আরো অনেক দেরি হবে, এর মধ্যে আমি চলে আসতে পারবো। আমি একটি রিক্সা নিয়ে চলে যাব আর তারপর তাড়াতাড়ি আবার চলে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না। আমার তো সব চিন্তা তোমাকে নিয়েই। আচ্ছা যাও, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। দেখলে আমার কথা একটু শুনলো না, নিশ্চয় অন্য কোনো মতলবে যাচ্ছে, আমি নিশ্চিত। আরে বাবা, বান্ধবীর বাড়িতে যাচ্ছে, এতে আবার মতলবের কি আছে? তুমি কি এখন আবার ওর পিছু নেবে নাকি? গোয়েন্দাগিরির একটা সীমা থাকা দরকার। প্রয়োজনে সেটাও করতে হবে। সংসার বাঁচাতে হলে আমাকে সবকিছুই করতে হবে, ওসব তুমি বুঝবে না। আনোয়ারা বেগম গায়ে চাদর জড়িয়ে তার বৌমার পিছু পিছু গোয়েন্দাগিরি করতে বের হয়। এই মহিলার মতিগতি বোঝা আমার সাধ্যের বাইরে। তা যা করে করুক, আমি না হয় খবর দেখি। ওই যে বৌমা এখানে বসে আছে, সাথে মৌমিতাও আছে। যাক, মৌমিতার গল্পটা তাহলে সত্যি। অন্ততপক্ষে মৌমিতা কথাটা তো সত্য বলেছে। কিন্তু এ কি, এই লোকটাকে, লোকটার হাতে আবার একটা প্যাকেট। এই লোকটাই মনে হয় সে এজেন্ট। জামাল ভাই, আমার জিনিসটা এনেছেন? হ্যাঁ আপা, এই নিন আপনার প্যাকেট। জিনিসটা সাবধানে রাখবেন, কেউ যেন বুঝতে না পারে। চিন্তা করবেন না, কেউ বুঝতে পারবে না। আমি তাহলে এখন আসি, কাজ শেষ হলে আমাকে খবর দেবেন। সর্বনাশ, আমার চোখের সামনে এত বড় একটা লেনদেন হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না। ওই বাক্সে কি ছিল? টাকা, সোনাদানা, না অন্য কিছু? আর এখন বৌমার হাতেই কি দিল? আমার বাড়িটারি দখল করার কোনো ফন্দিই করছে না তো? না না, কিছুতেই আমি কোনো কিছুই হতে দিব না। প্রয়োজন হলে আমি পুলিশকে খবর দেব। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এখনই বাড়ি গিয়ে রাকিবকে সব খবর জানাতে হবে। এরপর আনোয়ারা বেগম 1 মিনিটও দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি হলো, তুমি এত হাঁপাচ্ছ কেন? আর তোমার এ কি অবস্থা? দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরলে। যুদ্ধ তো তোমার বৌমা শুরু করেছে। কি বলছো তুমি এসব? বৌমা আবার কি যুদ্ধ করলো? আমি নিজের চোখে দেখে এলাম, একটি লোক এসে তাকে একটি প্যাকেট দিয়ে গেল আর তাকে সাবধানে রাখতে বললো। আবার কাজ হয়ে গেলে তাকে খবরও দিতে বললো। কি হয়েছে মা? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? চিন্তিত হব না আবার? তোর বউ একটা গুপ্তচর, লোকের সাথে নিশ্চয়ই কোনো অবৈধ জিনিস আদান প্রদান করলো। আমি তা নিজের চোখে দেখে এলাম। আমি এখনই পুলিশকে খবর দিব। কিছু হওয়ার আগেই পুলিশকে আমাদের জানাতে হবে। মা, আপনি কি আমার পিছু নিয়েছিলেন? হ্যাঁ, পিছু নিয়েছিলাম এবং আমি তোমার সব খবর জেনে গেছি। কি অবৈধ জিনিস তুমি আদান প্রদান করলে ওই লোকটার সাথে? সবকিছু খুলে বলো, না হলে আমি এখনই পুলিশকে খবর দেব। কি হয়েছে রিয়া? সবকিছু খুলে বলো তো দেখি। মা অমন হাঁপাচ্ছে কেন? আর কি সব প্যাকেজ নিয়েই বা মা কথা বলছে? মা, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি সবকিছু খুলে বলছি। কিভাবে শান্ত হব আমি? এমন একটা গুপ্তচর বউ বাড়ির মধ্যে থাকলে কিভাবে আমি ভালো থাকতে পারি? আপনি যেমনটা ভাবছেন এমন কিছুই নয়। আপনি সবসময় আমার উপর গোয়েন্দাগিরি করেন। আমি কার সাথে কথা বলি, কোথায় যাই, আপনি সবসময় তার উপর নজর রাখেন। তাই ভাবলাম, আপনি যেহেতু গোয়েন্দাগিরি করতে পছন্দ করেন, তাহলে আপনাকে ব্যস্ত রাখার জন্যই আমি আর মৌমিতা মিলে এই নাটক সাজাই। এই সবকিছুই ছিল আমাদের সাজানো একটি নাটক। তাহলে তোমার হাতের এই প্যাকেটটি কিসের?
আসলে মা, আপনি তো ভুলে গেছেন আজকে আপনার আর বাবার বিবাহ বার্ষিকী। আপনার ছেলের মুখে শুনেছিলাম, তাই অ্যালবাম থেকে আপনাদের বিয়ের ছবিটি আমি বের করে এনেছি। আর যে ছেলেটি আমাদের সাথে দেখা করেছিল তিনি ছিলেন জামাল ভাই। তাকে আমাদের নাটকের সবকিছুই বলেছিলাম, তাই তিনি আমাদের সাথে ওভাবে কথা বলেছিল। তিনি অনেক ভালো ছবি প্রিন্ট করতে পারে, তাই তাকে দিয়ে এই কাজটি করিয়েছিলাম। এই দেখুন ছবি। আনোয়ারা, তোমার গোয়েন্দাগিরির এই পরিণতি হলো। বৌমা তোমাকে কি সুন্দর জব্দ করলো। আমি আগেই বলেছিলাম তোমার সন্দেহ করাটা বৃথা। রিয়া, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। মায়ের এই অতিরিক্ত সন্দেহের স্বভাবের এর থেকে ভালো শিক্ষা কিছু হতে পারে না। মানে সবকিছু আমার জন্য? হ্যাঁ মা, আমি ভাবলাম আপনি যখন গোয়েন্দাগিরি করতে এতই ভালোবাসেন, তখন আপনাকে আসল সমস্যার সমাধান করার সুযোগ দেয়া হোক। কিন্তু আমি সত্যি ভাবিনি যে আপনি আমার পিছু পিছু চলে যাবেন। শুধু কি তাই, তোমার শাশুড়ি তো এখন পুলিশকেও খবর দিতে যাচ্ছিল। আনোয়ারা, তোমার গোয়েন্দা সংস্থার নাম কি দেওয়া যায় বলো তো? শাশুড়ি গোয়েন্দা সমিতি। হা 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 হা। আমার ভুল হয়ে গেছে বৌমা। আমি তো শুধু তোমার জন্য একটু চিন্তা করছিলাম। তোমাকে নিয়ে আমার একটু বেশি চিন্তা হয়, তাই একটু বেশি। আমি জানি মা, কিন্তু সন্দেহ সম্পর্ককে ভালো করে না, বরং আরো নষ্ট করে ফেলে। সম্পর্ককে সুন্দর করতে সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকতে হয়। আপনি আমার মা, আমার প্রতিপক্ষ নন। আমার ভুল হয়ে গেছে বৌমা। এখন থেকে আমার আর এই ভুল হবে না। আজ থেকে আমার গোয়েন্দাগিরির পালা শেষ। যাক, গোয়েন্দা শাশুড়ি তাহলে আজ থেকে অবসর নিল। আজকে আপনাদের সবার জন্য আমি বিরিয়ানি রান্না করেছি। আর কথা না বলে আসুন আমরা সবাই মিলে রাতের খাবারটা শেষ করি। বাহ, খুবই ভালো হলো। আনোয়ারা বেগমের গোয়েন্দাগিরির অবসান গ্রহণের দিনটাও পালন করি। কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি কানে ভুল শুনেছি? না, এটা কিছুতেই আমার ভুল হতে পারে না। আমি এখানে মেয়ে, এইদিকে তাকাও। কে কে কথা বলছেন? আমি কিছুই শুনতে চাই না। মরার আগে তোর বাবা আমার কাছ থেকে 60,000 টাকা নিয়েছিল, আর তুই 7 দিনের মধ্যে এ টাকা পরিশোধ করবি, না হলে এ বাড়ি ছেড়ে 7 দিনের মধ্যে চলে যাবি। যদি টাকা পরিশোধ করতে না পারিস তাহলে এ বাড়িটি আমার দখলে হবে। দয়া করুন জমিদার সাহেব, আমার বাবা আজকেই মারা গেছে, আর আমি কিভাবে আপনার এত টাকা পরিশোধ করব? দয়া করে আমাকে আরো কিছু সময় দিন। আমি আর তোকে কোনো সময় দিতে পারবো না। হয় 7 দিনে টাকা পরিশোধ করবি, না হয় এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর তা না হলে তোকে তো বললাম আর একটি উপায় আছে। আমি মারা যাব, তাও আপনাকে কখনো বিয়ে করব না। আমি আপনার টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে, দেখ পারিস কিনা। এখানে এত ভিড় কেন? সামনে গিয়ে দেখি তো কি হয়েছে এখানে। এই যে ভাই, কি হয়েছে বলুন তো? আর বলবেন না ভাই, এই মেয়েটির বাবা খুবই দরিদ্র। জমিদারের কাছ থেকে কিছু টাকা নিয়ে চাষবাস করেছিল, কিন্তু হঠাৎ লোকটি মারা যায়, আর জমিদার এই সুযোগ নিয়ে মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আপনি এভাবে কারো দুর্বলতার সুযোগ নিতে পারেন না। দেশে এখনো আইন আছে। আর আপনি কত টাকা পান? আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। আপনি 7 দিনের সময় দিয়েছেন, আমি 7 দিনের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দেব। তুমি কে, আর তুমি কেন এদের টাকা পরিশোধ করবে? আমি মেঘ, পাশের গ্রামের জমিদারের ছেলে। আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। এখন চলে যেতে পারেন। আপনারাও সবাই এখন চলে যান। বাবা, মালা আমার নাতনির মতো। জমিদার লোকটি মোটেও সুবিধার নয়। তার নজর পড়েছে মালার ওপর। ছোটতেই ওর মা মারা যায়, এখন ওর বাবাও বেঁচে নেই, তাই ও এখানে কিছুতেই নিরাপদ থাকতে পারবে না। তুমি তো ওর উপকার করতেই চাইলে, তুমি ওকে এখান থেকে নিয়ে যাও বাবা। মেয়েটা বড়ই অসহায়। এরপর মেঘ মালার দিকে মায়ার দৃষ্টিতে তাকালো। মালার রূপে মেঘ মুগ্ধ হলো। মেঘ তখন সিদ্ধান্ত নিল
সে মালাকে বিয়ে করবে, আর সে এভাবেই মালাকে জমিদারের হাত থেকে বাঁচাতে পারবে। তুমি কোনো চিন্তা করো না বুড়িমা, আজ থেকে আমি মালার দায়িত্ব নেব। মালা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে বিয়ে করবেন। আমি আপনাকে কখনো কষ্ট দিব না। মেঘের সাহসিকতা ও সততা দেখে মালা মুগ্ধ হলো এবং সেও এক কথায় রাজি হয়ে গেল। তুমি আমাকে চিন্তা মুক্ত করলে বাবা, দোয়া করি তোমরা সুখী হও। এরপর মেঘ মালাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে এলো। মেঘ, এই মেয়েটিকে আর তুই সাথে করে এই মেয়েটিকে কেন এনেছিস? মা, ওর নাম মালা। ওর বাবা মা আর এই পৃথিবীতে বেঁচে নেই। ওর বাবা মা বেঁচে নেই তো আমরা কি করব? তুই ওকে সাথে করে এনেছিস কেন? আর ওকে দেখে মনে হচ্ছে ও নতুন বউ। হ্যাঁ মা, ও নতুন বউ, আর ও এই বাড়ির বউ। আমি মালাকে বিয়ে করে এনেছি। কি? তোর এত বড় সাহস! আমাদের কোনো কিছু না জানিয়ে তুই একা একা বিয়ে করে ফেললি। এই মেয়েকে আমরা কিছুতেই বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। তুই এখনই এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। তুমি কি বলছো মা? আমি ওকে কিভাবে বাড়ি থেকে বের করে দিব? ও যদি এ বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও আর এ বাড়িতে থাকবো না। কি? তুই এই কথা বলতে পারলি? তোকে কত কষ্ট করে আমি বড় করেছি। তুই যে আমার একমাত্র বুকের ধন, আমাকে রেখে তুই চলে যেতে পারবি? মা, মালা অসহায়। ওর বাবা মা কেউ আর এই পৃথিবীতে বেঁচে নেই। তাহলে আমি ওকে কোথায় রেখে আসবো তাই বলো তো? আচ্ছা, তুমি থামো গিন্নি। তোকে আমরা বিশ্বাস করি, আর আমি এটাও জানি এমনি এমনি বিয়ে করিয়ে নিস। কি হয়েছিল সব খুলে বল। ঠিক আছে, শোনো তাহলে। এরপর মেঘ তার বাবা মাকে সব ঘটনা খুলে বলল। মন থেকে না চাওয়া সত্ত্বেও মেঘের বাবা মা মালাকে মেনে নিল। আচ্ছা, যা করেছিস করেছিস, মেয়েটাকে নিয়ে ভিতরে আয়। তুমি এটা কি করলে? ওই মেয়েটাকে মেনে নিলে কেন? ছেলেটাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। ওই মেয়েটার জন্য আমার সব স্বপ্ন ভেঙে গেছে। আমি কিছুতেই ওই মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি কি আর মন থেকে মেনে নিয়েছি নাকি? কিন্তু ছেলে তো আমাদের একটাই। ওই মেয়েটার জন্য যদি ছেলেটা আমাদের হাতছাড়া হয় তাহলে কি হবে তা একবার ভেবে দেখেছো? আমরা কি আমাদের ছেলে ছাড়া থাকতে পারবো? তাই আমাদের কৌশলে কাজ করতে হবে। তা তুমি ঠিকই বলেছো। এই মেয়েটার জন্য আমাদের ছেলে আমাদের কথা শুনছে না। ওকে কোনোভাবেই আমি সহ্য করতে পারছি না। ওকে যে করেই হোক আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। হ্যাঁ, তা তো তাড়াবো, কিন্তু আমাদের ছেলেকে বোঝানো যাবে না। তোমার মনেই যতই বিষ থাকুক, ছেলেকে তা দেখাবে না। ছেলেকে বুঝতে দেবে না যে তুমি তাকে সহ্য করতে পারছো না। তারপরে সুযোগ বুঝে আমরা ওই মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। ঠিক আছে, আমরা সেই সুযোগের অপেক্ষায় থাকবো। ওর জীবন আমি নরক বানিয়ে দেব। বাবা মা কি আমাকে মেনে নেবে? কেন জানি না, আমার ভীষণ ভয় লাগছে। আরে তুমি এত ভেবো না তো। আমি বাবা মার একমাত্র সন্তান। আমার জন্য তারা সবকিছু করতে পারে। আর তাছাড়া তোমার উপরে আমার ভরসা আছে। তুমি ভালোবাসা দিয়ে ওদের মন জয় করে নেবে, এটা আমি বিশ্বাস করি। আর তুমি এত ভেবো না, এখন ঘুমাও। মালা আসার পরে মালার শাশুড়ি বাড়ির সকল কাজের লোককে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আর মালাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। মালা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সম্পূর্ণ কাজ করে ফেলে, কিন্তু তারপরও তার শাশুড়ি সব কাজে মালার ভুল ধরতে থাকে। কি হলো বৌমা, তোমার এখনো রান্না শেষ হয়নি? আর কতক্ষণ লাগবে তোমার রান্না শেষ হতে? মা, রান্না শেষ হয়ে গেছে, আর একটু সময় লাগবে। আপনারা বসুন, আমি আপনাদেরকে খেতে দিচ্ছি। এতক্ষণে তোমার রান্না শেষ হলো? এতক্ষণ কি করলে শুনি? কোন মহারানী এসেছো? সারাদিন কি শুধু শুয়ে বসেই থাকো নাকি? এত বড় একটি সংসার মা, সেই সংসারে আজ এক হাতে সামলাই, তাই একটু তো দেরি হবেই। আবার আমার মুখে মুখে তর্ক করছো? আমি যখন বউ হয়ে বাড়িতে এসেছিলাম সব কাজ আমি একাই করেছি। আর তুমি যদি সংসার সামলাতে না পারো তাহলে বাড়ি থেকে চলে যাও। এই বলে মালার শাশুড়ি সেখান থেকে চলে যায়। জানো, আমি অনেক চেষ্টা করার পরেও বাবা মার মন জয় করতে পারছি না। মা আমাকে কিছুতেই পছন্দ করছে না। আমি এখন কি করি বলো তো?
তুমি কষ্ট পেও না মালা, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। একদিন দেখবে তারাও তোমার ভালোবাসাকে বুঝতে পারবে। রাত অনেক হয়েছে, এখন ঘুমাও। মালা, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি ব্যবসার কাজের উদ্দেশ্যে। তুমি মা বাবার সঙ্গে মিলেমিশে থেকো। তুমি আমাকে রেখে চলে যাচ্ছ? কেন জানি না আমার ভীষণ ভয় করছে। কতদিন পর ফিরবে? ভয় পেও না, আমি 1 সপ্তাহ পরে বাড়ি ফিরে আসব। এই কিছুদিন বাবা মার যত্ন নিও, আর আশা করছি তারাও তোমাকে ভালোবাসবে। ঠিক আছে, ভালোভাবে যেও। মা, আমি কিছুদিনের জন্য ব্যবসার কাজের উদ্দেশ্যে বাইরে যাচ্ছি, আর তোমরা মালাকে দেখে রেখো। তুই চিন্তা করিস না বাবা, আমি থাকতে বৌমার কখনো কষ্ট হবে না। তুই নিশ্চিন্তে কাজের উদ্দেশ্যে যেতে পারিস। ঠিক আছে মা, আমি তাহলে আজ আসি। এরপর মেঘ মালাকে রেখে কাজের উদ্দেশ্যে চলে যায়। এতে তার মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। এই তো সুযোগ, এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। কি এত ভাবছো তুমি? ভাবছি ছেলে বাড়ি ফেরার আগে এই আপদটাকে এ বাড়ি থেকে তাড়াতে হবে, কিন্তু কি যে করি সেটাই ভাবছি। আরে চিন্তা করো না, কিছু একটা উপায় বের করেই নিব। এদিকে মালা কাজ করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনাদের বৌমা মা হতে চলেছে। সুখবর, সবাইকে মিষ্টি খাওয়ান। এখন থেকে আপনাদের বৌমার যত্ন নেবেন, ঠিক মতো খাওয়া দাওয়া করাবেন, তাহলে বাচ্চা ও মা দুজনেই সুস্থ থাকবে। ডাক্তারের মুখে এ খবর শুনে মালার শাশুড়ি ও শ্বশুর ভীষণ রেগে যায়। একটা আপদ ছিল, এখন 2টা আপদ হলো। না, কিছুতেই আর এই আপদ বাড়িতে রাখা যাবে না। ছেলে জানতে পারার আগেই একে বাড়ি থেকে আমাদের তাড়াতে হবে। কিন্তু একে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিই তো লোক সমাজে আমাদের উপর আঙুল উঠবে। ওকে আজকে রাতেই শেষ করে ফেলতে হবে। তুমি ঠিক বলেছো গিন্নি, আজকের রাতে আমরা মালাকে মেরে ফেলবো। আমি সব ব্যবস্থা করছি। এদিকে মালা নতুন অতিথির আগমনের কথা জানতে পেরে অনেক খুশি হয় এবং মেঘের জন্য অপেক্ষা করতে থাকে। যখন রাত গভীর হয়, মালার শ্বশুর শাশুড়ি মালার রুমে প্রবেশ করে। মালা তখন গভীর ঘুমে ছিল। মালার শ্বশুর মালার মুখে বালিশ চাপা দিয়ে তাকে মেরে ফেললো। এখন এই লাশটাকে কি করবে? কেউ দেখে ফেলার আগে লাশটাকে গুম করে ফেলতে হবে। তুমি চিন্তা করো না, কেউ কখনো জানতে পারবে না। লাশটাকে আমরা আজকের রাতেই গুম করে ফেলবো। এরপর মালার লাশটা বাড়ির পিছনে গর্ত করে মাটিতে পুঁতে রাখে। আল্লাহর রহমতে সেখানে একটি গোলাপ ফুলের গাছের জন্ম হয়, আর এই গাছটির মধ্যে ছিল মালা ও তার সন্তানের আত্মা। কিছুদিন পর মেঘ বাড়িতে ফিরে আসে। মা, তোমরা কেমন আছো? আর মালা কোথায়? মালাকে তো দেখছি না। তোকে আর কি বলবো বাবা, তুই চলে যাওয়ার পর একদিন রাতে দেখি একটি ছেলে বাড়িতে এসেছিল এবং তোর বউ চুপি চুপি তার সাথে কথা বলছে। পরের দিন সকালে দেখি তোর বউ আর বাসায় নেই, বাড়ি থেকে পালিয়েছে। তুমি এসব কি বলছো মা? আমার মালা কখনো এমন কাজ করতে পারে না। তুই কি আমাকে অবিশ্বাস করছিস বাবা? বিশ্বাস কর, তুই না হয় তোর বাবাকে জিজ্ঞাসা করে দেখ। আমি এটা কিছুতেই বিশ্বাস করি না। মালা আমার সাথে এমনটা করতে পারে না। আমাকে একা রেখে সে অন্যের সাথে চলে যেতে পারে না। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মা। তুই চিন্তা করিস না বাবা, তোর তো কোনো দোষ নেই। আমরা আবারও ভালো দেখে সুন্দর মেয়ের সাথে তোর বিয়ে করাবো। বাবা মার মুখে মালার নামে এসব শুনে মেঘ কষ্ট পেয়ে সেখান থেকে তার রুমে চলে যায়। এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমার সাথে এমনটা কেন করলো মালা? আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। না, আমি জানতে চাই তুমি এমনটা কেন করেছো। যে কোনোভাবেই হোক তোমাকে আমি খুঁজে বের করব। এরপর মেঘ সব জায়গায় মালাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে মালাকে আর খুঁজে পায় না। একদিন রাতে বাহিরে থেকে কান্নার আওয়াজ শুনতে পায় মেঘ।
কে কাঁদছে এভাবে? এভাবে মেঘ প্রতিদিন বাহির থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। একদিন রাতে মেঘ মালাকে স্বপ্নে দেখতে পায়। মেঘ, জানো ওরা আমাকে বাঁচতে দিল না। মেঘ, আমাকে ওরা বাঁচতে দিল না। মালা, মালা, কোথায় তুমি? স্বপ্নে মালাকে দেখে মেঘের ঘুম ভেঙে যায়। না, কে এভাবে কান্না করে তা আমাকে গিয়ে দেখতেই হবে। এরপর মেঘ বাড়ির পিছনে গিয়ে কে কান্না করে তা খুঁজতে থাকে, কিন্তু মেঘ আশেপাশে কাউকে দেখতে পায় না। কই, আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কি আমি কানে ভুল শুনেছি? না, এটা কিছুতেই আমার ভুল হতে পারে না। আমি এখানে। মেঘ, এইদিকে তাকাও। কে কে কথা বলছেন? আমি মালা। আমি এই গোলাপ গাছ। ফুল গাছে আবার কথা কিভাবে বলে? আমি কি স্বপ্ন দেখছি? না, তুমি স্বপ্ন দেখছো না মেঘ। আমি তোমার মালা। আমি তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। তুমি এসব কি বলছো? সবকিছু খুলে বলো আমাকে। এরপর মালা মেঘকে সব ঘটনা খুলে বলল। মালার মুখে এসব কথা শুনে মেঘ অঝরে কাঁদতে লাগলো। তুমি আমাকে ক্ষমা করে দাও মালা। আমি কখনো ভাবতে পারিনি আমার বাবা মা তোমার সঙ্গে এমনটা করতে পারে। আমি তোমাকে বাঁচাতে পারিনি। আমি কোনোভাবে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তাদের ছাড়বো না। এরপর মেঘ তার বাবা মার কাছে চলে যায়। ছি মা, ছি বাবা, ছি, তোমরা এমনটা জঘন্য কাজ কিভাবে করতে পারো? কি হয়েছে বাবা, এভাবে কথা বলছিস কেন? আর আমরা কি এমন করেছি? কি হয়েছে মানে? এখনো বুঝতে পারছো না তোমরা কি করেছো? তোমরা আমার গর্ভবতী বউ মালাকে এভাবে মেরে ফেলেছো। তোকে কে বলেছে যে আমরা মালাকে মেরে ফেলেছি? কি প্রমাণ আছে তোর কাছে? এখনো তোমরা স্বীকার করছো না? তোমরা প্রমাণ চাও? ঠিক আছে, চলো আমার সাথে। তোমরা মালাকে মেরে ফেলে বাড়ির পিছনে পুঁতে রেখেছো। কি প্রমাণ আছে তোর কাছে যে আমরা তোর মালাকে মেরে ফেলেছি আর এখানে পুঁতে রেখেছি? এমনও তো হতে পারে যে অন্য কেউ তাকে মেরে ফেলেছে। আমাকে মালা নিজেই বলেছে মা। সে কিভাবে বলতে পারে? মরা মানুষ কথা বলে কিভাবে? তাহলে তুমি স্বীকার করলে যে মালা মারা গেছে, কিন্তু মা তোমার বুকটা একবারের জন্য কেঁপে ওঠেনি? তার গর্ভে তো আমার সন্তান ছিল, তোমার বংশধর। এই সব মিথ্যা কথা। আমরা মালার সঙ্গে এমন কিছুই করিনি। আমি মালা। কে এভাবে কথা বললো? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আপনারা দুজনে মিলে আমাকে হত্যা করেছেন। আপনারা কখনো আমার সন্তানের কথাও ভাবেননি। যে সন্তান আমার পৃথিবীর আলো দেখেনি, আপনারা তাকে পৃথিবীর আলো দেখাতে দেননি। গোলাপ গাছ থেকে এভাবে কথা বলতে দেখে মালার শ্বশুর শাশুড়ি ভীষণ ভয় পেয়ে যায়। মা, তোমরা হয়তো ভুলে গেছো আল্লাহর বিচারের কাছে কেউ বাঁচতে পারে না। আর তাই তো আল্লাহ তাআলা মালার আত্মাটাকে এই গোলাপ গাছের মধ্যে দিয়েছে, যাতে সে তার সঠিক ন্যায় বিচার পায়। তোমরা কেন করলে এমনটা বলো তো? মালা তো অনেক ভালো মেয়ে ছিল। সে কখনো তোমাদেরকে বাবা মা ছাড়া অন্য কিছুই মনে করেনি। অনাথ মেয়ের সাথে তোমরা এমনটা করতে পারলে? তুই আমাদের ক্ষমা করে দে বাবা। আমরা চেয়েছিলাম তোকে একটি ভালো ঘরে বিয়ে করাতে, তাই মালাকে মেরে ফেলেছি। এছাড়া আর আমাদের কিছুই করার ছিল না। অত্যাচার করার পরও সে নিজে থেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল না। মা, আমি মালাকে ভালোবাসতাম। আমি তো মালাকে নিয়েই সুখেই ছিলাম। তোমাদের কাছে আভিজাত্য আর অহংকারটা বড় ছিল। আমি পুলিশকে খবর দিয়েছি, তারা এসে তোমাদেরকে নিয়ে যাবে। না মেঘ, তুই এমনটা করিস না। তুই এমনটা করলে সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা যতই অপরাধকে ঢাকার চেষ্টা করি না কেন, আল্লাহ তাআলা সত্যের জয় করেই থাকে। আমরা আর কখনো এমনটা করব না। তুমি তোমাদের ভুল বুঝতে পেরেছো, কিন্তু আমি কি আর মালাকে ফিরে পাবো? আমার সন্তানকে ফিরে পাবো বলো? মেঘ, আমি তোমার অপেক্ষায় ছিলাম আর আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি।
তারা আমাকে মেয়ের মতো ভালো না বাসলেও আমি তাদেরকে বাবা মার মতোই ভালোবেসেছি। তাই তুমি তাদেরকে পুলিশে দিও না। তোমাকে আজ সত্যটা বলার জন্যই হয়তো আল্লাহ তাআলা আমাকে এই গোলাপ ফুলের মধ্যে বাঁচিয়ে রেখেছে। আজ তোমাকে সবকিছু বলতে পেরে আমার আত্মার মুক্তি ঘটবে। মালা তার মনের কথা মেঘকে বলতে পারে, আর তার শ্বশুর শাশুড়ি তাদের ভুল বুঝতে পারে, তাই মালার আত্মারও মুক্তি ঘটে। দেখেছ মা, এটাই হলো তোমাদের আর মালার মধ্যে পার্থক্য। আমি কেন এই মেয়েটিকে ভালোবাসবো না বলো তো? তোমরা শুধু তোমাদের কথাই ভেবেছো, আর মালা আমাদের সবার কথাই সবসময় ভাবতো। আজ মালা তোমাদেরকে ক্ষমা করলেও আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না, কখনোই না। এরপর মেঘ তার বাবা মাকে ছেড়ে একবারে বাড়ি থেকে চলে যায়, আর বৃদ্ধ বয়স পর্যন্ত তার বাবা মা একাকিত্ব জীবন কাটিয়ে দেয়। আর এটাই ছিল তাদের জন্য শাস্তি। যে সন্তানকে পাওয়ার জন্য তারা মালাকে হত্যা করেছিল, শেষ দিন পর্যন্ত তারা সে সন্তানকে কাছে পায়নি।